আপনাদেরকে যেভাবে লিখেছেন উনি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নাম রিভেঞ্জ, আমি থাকি শেরপুর জেলার নকলা উপজেলায়। আমি কলেজ স্টুডেন্ট। আমার ভূত এফএম এর আমি একজন নিয়মিত শ্রোতা। অনেকদিন থেকে ভাবছিলাম একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সময় হয়ে উঠছিল না। আজ সময় করে লিখেই ফেললাম। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি ঘটে আমার এক বন্ধুর সাথে। আমার বন্ধুর কাছ থেকে অনুমতি নিয়ে ওর হয়ে শ্রোতাদের উদ্দেশ্যে আমি ঘটনাটি শেয়ার করছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল শ্মশানে যাওয়ার, মূলত জানা ও দেখার উদ্দেশ্য। কিভাবে যাব, কার সাথে যাব, এই বিষয়ে কার সাথে শেয়ার করব বুঝতে পারছিলাম না, কারণ এই বিষয়টা কেউ স্বাভাবিকভাবে নেবেন। তাছাড়া আশেপাশে কোথাও শ্মশান আছে কিনা তাও আমার জানা ছিল না। হঠাৎই একদিন এক বন্ধুকে আমার ইচ্ছার কথা জানালাম। সে বলল আমাদের এলাকা থেকে 4-5 কিলোমিটার দূরে খালের ধারে অনেক পুরনো একটা শ্মশান আছে। আমি বললাম তাহলে আমাকে একদিন নিয়ে চলো। সে বলল ঠিক আছে, কাল আমরা সকালে রওনা হই। আমি বললাম ঠিক আছে। যথারীতি পরের দিন সকালে খুব ভোরে পায়ে হেঁটে রওনা হলাম। সময়টা ছিল শীতকাল। হাঁটতে হাঁটতে ঘন্টাখানেক পর সেখানে পৌঁছালাম। চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা বিস্তীর্ণ ফসলের জমি, আশেপাশে কোনো বাড়িঘর নেই। পরিবেশটা অনেক নীরব ও নিস্তব্ধ। শীতকাল হওয়ায় খালের পানি থেকে ধোয়ার মতো বাষ্প বের হচ্ছিল। আমরা শ্মশানের ভেতর প্রবেশ করলাম। তারপর শবদেহ দাহ করার স্থানে গেলাম। দেখলাম খানিকটা জায়গা পাকা করা। পাকা স্থানের উপরে দুপাশে 3টি করে লোহার 6টি দণ্ড। আমার বন্ধু বলল এই জায়গাতেই শবদেহ দাহ করা হয়। জায়গাটি যেদিকে মাথা, সেখানে বসে হাত দুলালাম। ওই সময় আমার মনে খানিকটা ভয় কাজ করছিল। হঠাৎ খানিকটা দূরে দেখলাম কিছু আধ পোড়া লাকড়ি থেকে ধোঁয়া উঠছে, এবং কাছে গিয়ে দেখলাম সত্যি ধোঁয়া উঠছে। আর বন্ধুরা বলল হয়তো গত রাতে কোনো শবদেহ দাহ করা হয়েছে। তারপর আমরা আরো কিছুক্ষণ রইলাম। এরপর শ্মশান ত্যাগ করার সময় হঠাৎ আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম। আমার বন্ধু দুষ্টমি করে বলল কি রে, কোনো কিছু পিছু নিল নাকি? তারপর আমি নিজেকে সামাল দিয়ে খেয়াল করলাম যে সেটা একটা গাছের শেকড়। অতঃপর সেখান থেকে আমরা দ্রুত প্রস্থান করলাম। সারাটি দিন ভালোই কাটলো, কিন্তু সন্ধ্যা থেকে একটু একটু ভয় ভয় লাগছিল। আমি আমার বন্ধুকে ফোন দিয়ে বললাম আমার খুব ভয় করছে। ও বলল ভয়ের কিছু নেই, ওয়েট কর, আমি আসছি। রাতে ও আমাদের বাসায় এলো। যথারীতি আমাদের খাবারের পর্ব শেষ করে আমরা শুয়ে পড়লাম, কিন্তু আমরা কিছুতেই আমার ঘুম আসছিল না। এদিকে আমার বন্ধু গভীর ঘুমে মগ্ন। আমি জেগেই আছি এপাশ ওপাশ করতে করতে। রাত্রি 3টার সময় একটু তন্দ্রা আসলো। খানিক বাদে অনুভব করলাম কেউ আমার পিঠে ধাক্কা দিচ্ছে। ভাবলাম আমার বন্ধু হয়তো ডাকছে। আমি জিজ্ঞেস করলাম কি রে, ধাক্কাছিস কেন? ঘাড় ঘুরিয়ে দেখলাম সে তখনও ঘুমে। আমি চমকে উঠলাম। মনে মনে ভাবলাম ও তো ঘুমাচ্ছে, তাহলে আমায় ধাক্কা দিল কে? তখন শরীরে একটা শক অনুভব করলাম। সারা গা শিউরে উঠলো। একটা শীতল স্রোত শরীরের শিরায় শিরায় বয়ে গেল। পরক্ষণে দেখলাম বিছানার পাশে লাল শাড়ি পরিহিত মাথাবিহীন কেউ একজন দাঁড়িয়ে আছে, যার জিহ্বা গলা থেকে বিশ্রী ভাবে বেরিয়ে আসছে। এই দেখে আমি ভয়ে বিকট চিৎকার দিয়ে জ্ঞান হারালাম। এভাবে কতক্ষণ কেটেছে আমি জানি না। জ্ঞান ফেরার পর দেখি আমাকে ঘিরে অনেকেই দাঁড়িয়ে আছে। আমি ভয়ে আম্মুকে চাপড়ে ধরে আবার জ্ঞান হারালাম। দ্বিতীয়বার যখন জ্ঞান ফিরে পাই তখন সেই লাল শাড়ি পরিহিত মাথাবিহীন মহিলাকে দেখে আমি আম্মুকে বললাম দেখো ওইখানে দাঁড়িয়ে আছে। উপস্থিত কেউ কিছুই দেখতে পেল না। সবাই জানতে চাইলো কি হয়েছে। আমি সবাইকে রাত্রের ঘটনাটি খুলে বললাম। বিকেল বেলা বাবা আমাকে এক কবিরাজের কাছে নিয়ে গেলেন। আমি ওনাকে সমস্ত ঘটনা বললাম। তিনি বললেন আমি শ্মশানে কালির প্রকোপে পড়েছি। আমি যখন শ্মশানে গিয়েছিলাম তখন ওনার ছায়ায় পা পড়েছিল বা এরকম কিছু একটা হয়েছিল, যার কারণে সে রাগান্বিত। তিনি আমাকে কিছুক্ষণ ঝাড়ফুঁক করলেন, পড়া পানি খাওয়ালেন ও সারা গায়ে পানি ছিটিয়ে দিলেন। এরপর একটি তাবিজ আমার বাম হাতে বেঁধে দিলেন। বললেন তাবিজটি যেন না হারায়। আগামী অমাবস্যায় কিছু নিয়ম পালন করা হবে এবং একটি শক্তিশালী তাবিজ দেবেন যা তৈরি করতে কয়েকদিন সময় লাগবে। আর এই কয়েকটা দিন আমি যেন খুব সাবধানে থাকি। বললেন এ কদিন আমি যেন কোনোভাবে জবা ফুল বা গাছের আশেপাশে না যাই এবং নিদান হয়ে যেন বাসায় ফিরে আসি। বাসায় ফিরে আব্বু আমাকে বকাঝকা করলেন। শ্মশানে যাওয়ার ঘটনাটি আম্মুকে খুলে বললেন। আম্মুও বেশ বকলো। 5-6 দিন স্বাভাবিকভাবেই কাটলো, তেমন কিছুই হলো না। আমিও অনেকটাই স্বাভাবিক হয়ে গেলাম। তারপর একদিন আমার এক বন্ধুর বাড়িতে গেলাম। তাদের উঠোনে ছিল জবা ফুলের গাছ। কবিরাজের সেই নিষেধ আমি বেমালুম ভুলে গিয়ে গাছ থেকে ফুল ছিঁড়ে বাচ্চাদের সাথে খেলায় মেতে উঠলাম। সেখান থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় আসার পর আম্মু খেয়াল করলেন আমার হাতে সুতো আছে কিন্তু তাবিজ নেই। আমি বললাম ওদের বাড়িতে বাচ্চাদের সাথে খেলাধুলা করেছি, হয়তো হারিয়ে গেছে, খেয়াল করিনি। আম্মু তৎক্ষণাৎ আমাকে কবিরাজের কাছে নিয়ে গেলেন। কবিরাজকে জানালেন তাবিজটি ছুটে গেছে। কবিরাজ বললেন তাবিজ তো ছুটে যাওয়ার কথা নয়, তুমি কি কোনো জবা গাছের পাশে গিয়েছিলে? আমি বললাম বাচ্চাদের নিয়ে আমি খেলেছি, আমার মনে ছিল না। উনি বললেন কাজটা ঠিক করোনি, এখন আমি আর কিছু করতে পারবো না, আমার হাতের বাইরে চলে গেছে, সাবধানে থেকো। রাতটা আমি কাল সকালে তোমাকে এক তান্ত্রিকের কাছে নিয়ে যাব,
তারপর বাড়ি ফিরে আসি। বাসায় আমিও আম্মু দুজনেই ভয় পাচ্ছিলাম, আব্বুও ছিলেন না। আমার রান্না করছিলেন, আমি তার পাশে বসে আছি আম্মুর পাশে। উঠোনে আর সামনে একটা পুকুর রয়েছে যা পাকের ঘর থেকে দেখা যায়। হঠাৎই পুকুরের ওপারে চোখ পড়তেই দেখি একটা মাথা, কোনো দেহ নেই, মাথাটি আমার দিকে আসছে এবং মুখটা পুকুরের দিকে, এবং তা দেখে আমি চিৎকার দিয়ে আম্মুকে জাপটে ধরি। ভয় পেয়ে আমি দুজনেই চিৎকার শুরু করি এবং চিৎকার শুনে আশেপাশের লোক চলে আসে। এক পর্যায়ে আমি জ্ঞান হারাই। জ্ঞান ফিরে দেখি আমি বিছানায় এবং চারপাশে অনেক মানুষ। হঠাৎ সবার মাঝ থেকে আমার পা ধরে এক হ্যাঁচকা টানে খাট থেকে একজন দরজার কাছে নিয়ে আসে। সবাই দৌড়ে আমাকে জাপটে ধরে। তারপর আমাকে বিছানায় শুইয়ে অনেকে দোয়া কালাম পাঠ করতে থাকে। কিছুক্ষণ পর পরিবেশ স্বাভাবিক হলে সকালের অপেক্ষা না করে ওই কবিরাজের সাথে করে আমরা যাই এবং আমরা আরেকজন কবিরাজের কাছে যাই এবং তিনি আমাদেরকে সারিয়ে তোলেন। অতঃপর তিনি উপায় বলে দিলেন। নতুন মাটির পেয়ালায় দুধ, কলা এবং মাটির পাত্রটি জোড়া সাদা কবুতর বলি দিয়ে তারপর রক্ত সহ কবুতরগুলো নতুন লাল কাপড়ে কিছু জিনিস তিনি শিখিয়ে দেন এবং তারপরে তিনি বললেন যে প্রতি অমাবস্যায় ঘর যেন আলোকিত করে রাখা হয় এবং তারপরে ধীরে ধীরে আমি সেখান থেকে মুক্তি পাই। এবং এই ছিল ঘটনা। যদি সিলেক্টেড হয় রাসেল ভাই, আমি মারিহা প্রভা, ঢাকা খিলগাঁও থেকে। আপনাকে জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আশা করি আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি, সামনেই আমার রেজাল্ট, দোয়া করবেন। আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব নয়, তাই মেইল পাঠালাম। আশা করি সবার ভালো লাগবে। ঘটনাটা শুরু হয় আমার মার থেকে। আমার মা তখন জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়তেন। আমার মা এবং আমার নানারা সকলে গাজীপুরে থাকতেন। আমার মাকে তাই প্রায় বাসে করে জার্নি করে ক্লাস করতে হতো। আমার মার বিয়ের পরে আমার বাবা তাকে প্রায় বাসায় এগিয়ে দিয়ে আসতো, কিন্তু একদিন কোনো কারণে আমার বাবা আমার মার সাথে গাজীপুরে যেতে পারলেন না। তাই আমার মা একাই তখন তার বাসার উদ্দেশ্যে রওনা দিলেন। আমার মা তখন গর্ভবতী ছিলেন। রাত অনেক বেশি হয়ে গিয়েছিল, তাই আমার মা প্রতিদিন যে রাস্তা দিয়ে বাড়িতে যান সেই রাস্তা দিয়ে না গিয়ে অন্য একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথে কি হয়েছিল তা আমার মা কিছু খেয়াল করেননি, কিন্তু সকালে আমার মাকে অজ্ঞান অবস্থা তাকে পান মসজিদের ইমাম সাহেব। পরে তাকে বাসায় দিয়ে আসেন। আমার মা, আমার নানু এবং নানা সবাই খুব চিন্তায় পড়ে যান। কিছুদিন পরে জানতে পারেন আমার মার বাচ্চাটি নষ্ট হয়ে গেছে। এরপর থেকে আমার মা মানসিক ভাবে অনেক আহত হয়ে পড়েন এবং পরপর 4টি বাচ্চা এভাবে নষ্ট হয়ে যায়। 6 বছর পার হয়ে যায়। সকলে আমার পরিবারকে বলে আমার মা কখনো আর মা ডাক শুনতে পারবেন না এবং ডক্টররাও তাই বলেন। কিন্তু এক মৌলানা সাহেব, যিনি সচরাচর জিন তাড়ানোর কাজ করতেন এবং ঝাড়ফুঁক করতেন, তিনি আমার মার চিকিৎসা করান এবং সবাই বলে আমার মার সেফটির জন্য নাকি মৌলানা সাহেব জিনদের দিয়ে পাহারায় রাখতেন। 2001 সালে আমার জন্ম হয় এবং আমি পুরো সুস্থ থাকি, কিন্তু আমার মা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন। তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, নিজে নিজে কথা বলেন, নিজেই নিজেকে আঘাত করেন বিভিন্ন ভাবে, নিজের চুল ধরে নিজে টানাটানি করেন। এছাড়াও অদ্ভুত অদ্ভুত কাজ করতেন। আমাদের এলাকার সবাই আমার মাকে পাগল বলে ডাকতো এবং নানাভাবে সবাই আমার মাকে আঘাত করতো এবং অনেক কিছু বলতো। আমি তখন মাত্র কয়েক মাসের বাচ্চা। আমার খালা আমাকে বড় করেছে। আমার মার অবস্থা খারাপ হওয়ার কারণে আমার খালা এবং মামা আমাকে নিয়ে আলাদা থাকতো। মার আদর থেকে বঞ্চিত থাকা সত্ত্বেও আমার খালা আমাকে সেই মায়ের আদর দিয়েই বড় করেছেন। ছোটবেলা থেকেই আমার একটা বিরাট গুণ ছিল, আর সেটা হলো আমার স্বপ্ন। আমি রাতে যেই স্বপ্ন দেখতাম, যেটাই দেখতাম সেটাই সত্যি হতো। শুরুটা 2009 সালে। আমি একা একা ঘুরে বেড়াতে অনেক ভালোবাসতাম, তাই প্রতিদিন দুপুরে বের হয়ে যেতাম একা একা রাস্তায় এবং মানুষদের বাড়ি ঘরের আশেপাশে হাঁটাহাঁটি করতাম। আমাদের এলাকায় বাড়িঘর কম ছিল, কিন্তু গাছপালা অনেক বেশি ছিল। আমি যখন ক্লাস 4-এ পড়ি, প্রতি রাতেই ঠিক একটা সময় আমার ঘুম ভেঙে যেত এবং আমি আমার রুমে 4টা কোণায় 4 রকমের ছায়া দেখতাম। আমি অনেক সাহসী ছিলাম এবং ভয় না পেয়ে নিজেকে এই বলে সান্ত্বনা দিয়েছি যে এগুলো আমার কল্পনা। কিন্তু পরীক্ষা করার জন্য একদিন আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম সেই ছায়াগুলো হাঁটাহাঁটি করে এবং তারা একজন অপরজনের সঙ্গে কথা বলে। তারা কথা বলছে, আমি স্পষ্ট বুঝতে পারছি, কিন্তু কি বলছে তা বুঝতে পারছি না। একদিন রাতে দেখি জানালার উপরে উঠে কে যেন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। একটু পর পর যেই মাত্র আমি উঠতে গিয়েছি তখনই তা অদৃশ্য হয়ে গেল। আরেকদিন বিকেল বেলা আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন আমি দূর থেকে লক্ষ্য করি একটি বাসার পেছনে 2টি ছায়া। একটি মা তার বাচ্চাকে আদর করছে এবং কোলে নিয়ে
খেলছে। প্রথমে ছায়াটি কালো ছিল এবং আমি যত কাছে যাচ্ছিলাম ছায়াটি ততই কালো থেকে নীল এবং হলুদ মানে বিভিন্ন রং ধারণ করছিল। যেই আমি অনেক কাছে এগিয়ে আসলাম তখনই ছায়াটা সাদা রং হয়ে উধাও হয়ে গেল। এই ব্যাপারে আমি আমার একজন আন্টির সাথে কথা বললাম। আন্টি 10-12 বছর ধরে বাচ্চাদের আরবি পড়ান। ভাবলাম আন্টির এই বিষয়ে ধারণা আছে। আন্টি আমাকে বললেন, তুমি যেহেতু ছায়া দেখো এবং তাদের পরস্পর কথা বলতে দেখো, তাহলে তোমার কাজ তাদের সঙ্গে কথা বলা। তুমি একবার চেষ্টা করে দেখতে পারো। আমি রাতের বেলায় ঘুমাইনি, জেগেছিলাম তাদের দেখার জন্য। যেই মাত্র তাদের দেখা পেলাম তখনই আমি তাদের সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, কে আপনারা? আমার কাছে কি চান? কেন এখানে আসেন প্রতিদিন? তারা তখন উধাও হয়ে গেল। এরপর আমি অনেকটা ভয় পেয়ে যাই। আমি আমার নানা, নানু এবং মামাকে বলি, কিন্তু তারা কেউ বিশ্বাস করেন না। তারপর আমি যখন আমার খালাকে বলি, আমার খালা সব বিশ্বাস করেন এবং তারপর থেকে প্রতিদিন আমার খালা আমার সাথে ঘুমাতেন। সবকিছু ঠিক হয়ে গেল। কিন্তু হঠাৎ আমার খালার বিয়ে ঠিক হয়ে যায় এবং আমার খালা গাজীপুরে চলে যায়। এরপর থেকে আমার মামা আমার সাথে ঘুমাতো। 2012 সাল, রাত কয়টা বাজে তা খেয়াল নেই। আমি দেখছি একটি অবয়ব, পুরো শরীর তার নীল রঙের, পা নেই, চোখগুলো বড় বড় এবং খয়েরি রং, তাও মনি ছাড়া। আমি শুয়ে আছি, সে হঠাৎ আমার বুকের উপর উঠে বসলো এবং আমার গলা চিপ দিয়ে ধরলো। আমি প্রচন্ড বুকে ব্যথা পাচ্ছিলাম, নিঃশ্বাস নিতে পারছিলাম না। খুব জোরে চিৎকার দিতে চাচ্ছিলাম, তাও পারছিলাম না। যখন খুব জোরে আল্লাহর নাম নিলাম তখনই সেই অবয়ব আমাকে ছেড়ে দিল এবং আমি স্পষ্ট দেখছিলাম সেটা আমার রুমের উপরের দেয়াল ভেদ করে হেঁটে চলছে। এরকম ঘটনা প্রায় দিন আমার সাথে হতে লাগলো। আমি নিজেও অনেক বেশি ডিস্টার্ব হয়ে যাই। সব সময় আমার ভেতর কেমন যেন এক অজানা ভয় কাজ করে। আমি একা কোথাও যেতে পারতাম না। আমার মামার চাকরি হয়ে যায় ঢাকার বাইরে এবং আমার মামাও আমাকে ছেড়ে চলে যায়। তখন আমি আমার নানা নানুর সাথেই থাকতাম। একটা সময় আসে যে আমি একা রুমে দিনের বেলায় থাকতেও পারতাম না। এই অবস্থা দেখে আমার নানা আমাকে এক হুজুরের কাছে নিয়ে যান এবং হুজুর বলেন, আমি খারাপ কিছু দেখেছি তাই এমন হচ্ছে। তিনি এটাও বলেন, হয়তোবা আমাকে সেদিন রাতে আমরা যেটা বলি বোবা ভূত তা ধরেছিল। আমি তার কথায় বিশ্বাস করি এবং বলি, হতে পারে এমনটাই। আমাকে হুজুর একটি তাবিজ দেন এবং বলেন এটা কখনো না খুলতে। আবারও সব ঠিকঠাক। সন্ধ্যাবেলা বাসায় ফেরার পথে আমার এক বন্ধু আমার কাছে আসে। প্রথমে আমার সাথে গল্প করে, তারপর হঠাৎ বলে, প্রভা তুই এটা কি পড়েছিস? তাবিজ? কিসের তাবিজ? আমি কিছু বলি না। তারপর বলে, আমাকে দে তো, দেখি কেমন তাবিজ এটা। প্রথমে দিতে না চাইলেও পরে সে আমার গলা থেকে তাবিজটা এত জোরে টান দেয় যে আমি চিৎকার করে উঠি। গলায় প্রচুর টান খাচ্ছিল তাবিজটা। আমি চিৎকারে আমার এলাকার অনেকজন বাসার নিচে এসে হাজির হয়। আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু আমি নির্বাক। আমার বন্ধু গায়েব, সে নেই। কিছুক্ষণ চুপ থাকার পরে আমি এলাকার লোকজনকে বলি, আমার বন্ধু সাদ কোথায়? সবাই বলে, কেন, সে তো বাতার বাসায়। আমি বলি, তাকে কেউ ডাক দেন প্লিজ, কাজ আছে। তার খবর নেয়ার পর জানতে পারি সে তার ঘরে ঘুমোচ্ছে। কেউ বুঝতে পারলো না কি হয়েছে, কিন্তু আমি ততক্ষণে বুঝে গিয়েছিলাম কি হয়েছে। কেউ একজন আমার বন্ধুর বেশে এসে হাজির হয়ে আমার থেকে তাবিজটা ছিনিয়ে নিয়ে আমাকে ক্ষতি করতে চাইছে। কিন্তু কেন? আর সে কে, জিন নাকি অন্য কিছু? আবারও ভয়ের মধ্যে কাটতে লাগলো আমার জীবন। আমার নানা নানুরও বয়স হয়ে গিয়েছে, তাই তারা আমাকে আমার বাবা মার কাছে দিয়ে আসলেন এবং আমাকে বললেন, এবার থেকে তুমি সেফ, তুমি তোমার বাবা মার কাছে থাকবে। পৃথিবীর সব সন্তানই তার বাবা মার কাছে সেফ। আমার মা ততদিনে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু আমি তো এখনো ভয়ের শিকার হয়ে যাচ্ছি। আগের মতোই কেউ একজন আমার বুকের উপরে উঠে বসে এবং আমার গলার চিপ দিয়ে ধরে। আমি আমার বাবা মাকে বললেও কেউ বিশ্বাস করেন না, বাসা চেঞ্জ করে ফেলে। 2014 সাল রাতে আমি কোচিং থেকে বাসায় ফিরছিলাম। কোনো একটা ছেলে আমাকে ডাক দিয়ে বলল, আপু বলে ডাক দেয়। আমি পিছে তাকালাম এবং একটি ছায়া দেখতে পেলাম। ছায়াটি আমাকে হাত দিয়ে তার কাছে ইশারায় ডাকছে এবং বারবার আপু বলে ডাকছে। আমি দৌড়িয়ে বাসায় চলে যাই। বাসায় তখন কেউ থাকে না। আমি আমার রুমে গিয়ে শুয়ে থাকি। ভুল করে আমি আমার বাসার মেইন দরজা আটকাতে ভুলে যাই এবং তা খোলাই থাকে। রুমের ভেতর বারবার সেই বাচ্চা ছেলেটির ডাক আমাকে পাগল করে দিচ্ছিল। আমি তখন আমার বাবা মার রুমে যাই। অন্ধকারের মধ্যেও কেমন যেন একটা আলো রুমের ভেতর। আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমি কাকে জানি কবর দেওয়া হবে, তার জন্য কবরের মাটি খোঁড়া হচ্ছে এবং লাশের সামনে একটি বাচ্চা ছেলে খুব জোরে চিৎকার করে কাঁদছে, বাবা বাবা বলে। লাশটির আশেপাশে অনেক পাঞ্জাবি পরা লোক, সবাই জিকির করছে। আমি যখন এই বাচ্চা ছেলেটির দিকে তাকালাম তখনই দেখতে পেলাম এই তো সেই ছেলেটি যে আমাকে একটু আগেই বারবার আপু বলে ডাকছিল। এটা দেখার পর আমি চিৎকার দিয়ে ফ্লোরে পড়ে যাই এবং চিৎকার শুনে পাশের বাসার লোকেরা আমাকে তুলে নিয়ে মাথায় পানি দেয়। আমার বাবা মাকে ফোন করে আসতে বলে।
যাই হোক, সেই দিন ভয়ে ভয়ে কেটে যায়। এর পরের দিন আমার বাবা মা কাজে বের হয়। বাসায় আমি একা থাকি, বারান্দায় বসে থাকি একা। হঠাৎ কালো রঙের পোশাক পরে কে যেন উড়ে আসে, এসে আমার হাতটি খুব জোরে টান দিয়ে ধরে, যার কারণে আমার হাত বারান্দার গ্রিলের বাইরে চলে যায়। আমি চিৎকার দেই এবং দেখি সেই অবয়বটি আর নেই। আমার পুরো খেয়াল আছে সেটা কোনো মানুষ ছিল না, তো কে ছিল? সে আকাশে কিভাবে উঠতে পারে? আমি ধরে নিলাম সেটা আমার মনের ভুল, কিন্তু মনের ভুল হলে আমার হাতে দাগ কেন? তাও কোনো আঁচড়ের নয়, এটা কেমন যেন একটা দাগ, মনে হচ্ছে লোহা দিয়ে আমার হাত চিপে ধরে রাখা হয়েছিল। বাসায় আসার পর আমি আমার মা বাবাকে বলি এবং তারা তারপর থেকে আমাকে একা রেখে কোথাও যায়নি। কিন্তু আজও আমি অনেক আজব আজব অবয়বের উপস্থিতি টের পাই আমার চারপাশে। এছাড়া আমি শুরুতেই বলেছিলাম, আমি যেই স্বপ্নই রাতে দেখি সেটাই সত্যি হয়। আমি একবার স্বপ্নে দেখি আমার এলাকার এক আপুর সাথে আমার চাচাতো ভাইয়ের বিয়ে হচ্ছে। আমি সবাইকে বললাম এই স্বপ্নের ব্যাপারে, সবাই শুধু একটু হাসলো। কিন্তু ঠিক 1 বছর পরেই তাদের বিয়ে ঠিক হলো এবং আমার চাইতেও আমার পরিবারের সকলে বেশি অবাক হয়েছিল। এরকম আরো অনেক অদ্ভুত ঘটনা আছে আমার এবং আমার স্বপ্নে। আজ এত বছর পার হয়ে গেল, কিন্তু আজও আমি রাতে ফজরের আজানের আগে যে স্বপ্নগুলো দেখি তাই সত্যি হয়। আমি জানি অনেক বেশি সময় নিয়ে ফেলেছি, এর জন্য মাফ করে দেবেন। কোথাও কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমার চোখে দেখবেন। আমি আপনাদের সকলের তুলনায় অনেক ছোট, কিন্তু এত কাহিনী হয়ে যাবে আমার এই ছোট্ট জীবনে কখনো কল্পনা করতে পারিনি। ওই ছায়াগুলো কাদের ছিল, আর ওই বাজে অবয়বটা যেটা প্রতিদিন আমাকে মেরে ফেলার চেষ্টা করত, আমার থেকে তাবিজ ছিনিয়ে আমার ক্ষতি করতে চেয়েছিল, সে কে? আর ওই বাচ্চা ছেলেটি, ওই কবরটি কার? আমি রাতে ভয় পাওয়ার কারণে ভূত এফএম শুনতে পারি না, দিনের বেলায় শুনি। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে পড়ার অনুরোধ রইল। গল্পটি যদি পড়েন তাহলে আমাকে অবশ্যই ইনফর্ম করবেন প্লিজ। ধন্যবাদ। আমরা গল্পটি পড়ে ফেললাম এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমার নাম অঞ্জন, আমি মৌলভীবাজার থাকি। আমি ভূত এফএমের একজন নিয়মিত লিসেনার। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি ঘটনা। সময়টা 2006 সাল। এই ঘটনাটি আমার বন্ধুর কাছ থেকে শোনা। ওদের এলাকায় স্থায়ী জেলেদের মুখে শোনা যায় অনেক গা ছমছমে অভিজ্ঞতার কথা। বিশেষ করে গভীর রাতে যারা মাছ মারতে যান তাদের কথা শুনে চমকে যেতে হয়। কয়েকজনের মুখোমুখি সাক্ষাতে কথা জানতে পারি তাদের অভিজ্ঞতার কথা। বিশেষ করে গভীর রাতে যারা মাছ মারতে যান, ভোর হবার আগে না তারা নদীর মোহনায় প্রচুর মাছ পান। এই লোভে স্থানীয় অনেক জেলেই এই সময়টা বেছে নেন মাছ ধরার জন্য। যারা ওই সময় মাছ ধরতে গিয়েছেন তাদের প্রত্যেকেরই জীবনে কখনো না কখনো কোনো না কোনো অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হয়েছে। সবার প্রথমে যার সাথে ওর কথা হলো তার নাম গফুর মাঝি। তিনি নিজের ভাইপো ওয়াহিদকে সাথে নিয়ে তিনি এক রাতে মাছ ধরতে বের হন। রাত 3টার দিকে হঠাৎ করে নদীর বাতাস একেবারে থেমে যায়। উল্লেখ্য, নদীতে বাতাস পড়ে যাওয়া মানে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। তিনি ওয়াহিদকে বলেন হাল ঘুরিয়ে ফিরতি পথ ধরতে। ওনারা মাছ ধরতে ধরতে অনেকটা ভেতরে চলে এসেছেন। হঠাৎ তারা উভয় লক্ষ্য করেন তাদের থেকে প্রায় মাইল খানিক সামনে একটি যাত্রী নিয়ে একটা নৌকা আসছে। নৌকাটা হয়তো চোখে পড়তো না, কিন্তু অবাক লাগলো কারণ নৌকার ওপরের ছাউনিতে একটা অদ্ভুত রঙের বাতি জ্বলতে দেখা যায়। অনেকটা নীলচে আভা বের হচ্ছে সেই বাতিতে। মানুষগুলো হয়তো বিপদে পড়েছে এটা ভেবে গফুর মাঝি দ্রুত বৈঠা পেয়ে তার ভাইপোর সাহায্যে ওই নৌকার পাশে চলে যান। নৌকার ভেতরে উকি দিয়ে চমকে ওঠেন গফুর মাঝি। নৌকার ভেতরে মাঝি নেই। তার চেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো নৌকার পাটাতনে একটি লাশ, অনেক পুরনো লাশ, পচে গলে আছে। ছাউনির ভেতরে একটা মরচে পড়া হারিকেনে আগুন জ্বলছে। গফুর মিয়ার মুখ দিয়ে তখন চিৎকার বেরিয়ে আসে। চাচাকে চিৎকার করতে দেখে বইটা ফেলে দ্রুত চাচার পাশে চলে আসে ওয়াহিদ। দেখে চাচার মাথা ঘুরে চাচা পড়ে যাচ্ছেন। দৌড়ে গিয়ে কোনো মতে চাচাকে ঠেকায় সে। সাথে সাথে সামনে উঁচু করে সামনে তাকিয়ে দেখে সেখানে কোনো নৌকা তো দূরের কথা, আশেপাশে ঘন অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। অথচ সে নিজে ওই যাত্রী নৌকা ঠেকিয়েছিল। নৌকায় ধাক্কা খাওয়ার আওয়াজ পর্যন্ত শুনেছিল। ঠিক খানিক বাদেই প্রচন্ড বাতাসে তাদের নৌকা ডুবুডুবু হয়ে পড়ে। তারপর কোনো মতে তারা নৌকা নিয়ে বাড়ি ফেরে। ওই নদীর ওই দিনের ঘটনায় গফুর মিয়া রাতে আর মাছ ধরতে যান না। এই ছিল ঘটনা। অঞ্জন সূত্রধর আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন এবং হচ্ছে ইমেলটা আপনাদের ভালো লাগবে, পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি ভালো থাকার চেষ্টাও, আপনি ভালো থাকার চেষ্টাও করেন এটাও জানি। আমি মোহাম্মদ আল শাহরিয়ার রুবেল, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়ন জাজিরা গ্রামের বাসিন্দা। তারপরে তিনি তার মোবাইল নাম্বার দিয়েছেন। আমি পেশায় একজন ফার্মাসিস্ট এবং
নিজ ফার্মেসি থাকায় স্টুডিওতে আসার সময় না পাওয়াতে ইমেলটা পাঠাতে হলো। নিজের সাথে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা আছে, যদি এই ঘটনাটি পড়ে শোনান নেক্সট উইকে আবার ঘটনা পাঠাবো। আমি তবে সরাসরি ঘটনায় চলে যাই। আগে বলে নেই, ছোট্টবেলা থেকে আমার সাথে একটা মেয়ে জিন ছিল। আমি তার মুখ কখনো দেখিনি, কারণ তার মুখ সাদা কাপড়ে ঢাকা থাকতো। প্রতি রাতে সে আমায় ডাকতো, আমি তার ডাকের শব্দ স্পষ্ট শুনতে পেতাম, আয় আয়। শুধুমাত্র এই একটা শব্দ বলেই সে ডাকতো। অনেক ফকির দিয়ে অনেক তেল পড়া মায় এনে শরীরে মাখিয়ে দিত, কিন্তু কিছুতেই সে আমায় ছাড়তো না। সে আমায় গভীর রাতে ডাকতো। যখন ডাকতো তখন আমার দুনিয়ার কোনো খেয়াল থাকতো না। আমি দরজার খিল খুলে বাইরে যেতে চাইতাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তখন আমার সারা শরীরে অন্যরকম এক শক্তি চলে আসতো। আমাকে মা পাখার ডাঁট দিয়ে অনেক আঘাত করতো, কিন্তু আমি টেরই পেতাম না। ইভেন আমার ভাইয়া, আব্বু, মা ও আমাকে ধরে রাখতে পারতো না। কিন্তু আমার আর দরজার বাইরে কখনো যাওয়া হয়। যদি বের হতাম খুব সম্ভব আমায় সে নিয়ে চলে যেত। এবার মূল ঘটনায় আসি। এই জিন থাকাতে আমার মাঝে মাঝে ভয়ঙ্কর কিছু সিচুয়েশনের সম্মুখীন হতে হয়। যে ঘটনাটি বলবো সেটা 2006 সালের জুলাই মাস, বর্ষার মৌসুম। আমাদের স্কুলের পেছন দিয়ে একটা রাস্তা চলে গেছে আরেক গ্রামে। গ্রামটি ছিল খুবই নিস্তব্ধ। ওই গ্রামে যাওয়ার আগে অনেক খালি জমি পড়ে, আর পরে একটা 3 রাস্তার মোড়। ওই 3 রাস্তার মোড়ের আশেপাশে কোনো বাড়ি নেই, শুধুই ক্ষেত আর ক্ষেত। বর্ষার কারণে রাস্তার 2 পাশে পানি এসে খালের মতো হয়ে যেত। এক খাল থেকে আর এক খালে যাওয়ার জন্য রাস্তার মাঝখানে একটা গর্তের মতো ছিল। আমরা ওটাকে ভাঙার পাড় বলতাম। বর্ষায় যা নিমিষেই নৌকা চলাচল করতে পারে সেই জন্য। ঘটনাটি ঘটার 1 সপ্তাহ আগে আমাদের এলাকায় এক বৃদ্ধ মহিলা মারা যায়। শুনেছি সে নাকি ভিক্ষা করতে এসে সেই ভাঙার পাড়ে পানিতে পড়ে মারা যায়। লাশটি আর জানাজা হয়নি। যখন ওখানেই পচে যায় এবং কাক মাছ খেয়ে ফেলে। আমি তখন নতুন মোবাইল ব্যবহার করি। আমার ফ্রেন্ড থাকাতে আমাকে কথা বলতে হতো মুঠোফোনে। আমরা বেশিরভাগ সময় রাতের বেলা কথা বলতাম। আমার একটা অভ্যাস ছিল, আমি এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারি না। কথা বলতে বলতে আমি হাঁটতাম। কথায় এতটাই ডুবে যেতাম যে কোথায় যাচ্ছি তাল জ্ঞান থাকতো না। বৃদ্ধা মরার 1 সপ্তাহ পর একদিন রাতে আনুমানিক 12টা হবে, আমি কথা বলছি আর হাঁটছি। হাঁটতে হাঁটতে ঠিক সেই ভাঙার পাড়ে চলে গেছে। চাঁদের আলোয় খালের পানিগুলো হীরের মতো ঝলমল করছে। হালকা বাতাস, অসাধারণ একটা মুহূর্ত ছিল। ভালোই লাগছিল পরিবেশ। আমি দুবলার স্যান্ডেল দিয়ে বসে কথা বলছি আর খালের দিকে তাকিয়ে আছি। এমন পরিবেশ হঠাৎ আমার সেই বৃদ্ধার মৃত্যুর কথা স্মরণ ছিল না। আমি যেখানে বসেছি তার 4-5 হাত দূরে ভাঙাটি। কথা বলার এক পর্যায়ে আমি অনুভব করলাম আমার সারা শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। মোবাইলের অপর প্রান্ত থেকে হাসির শব্দ হচ্ছে। আমি আমার বান্ধবীকে ধমকের সুরে বলি, হাসছো কেন? তার কোনো উত্তর নেই, সে হেসেই চলেছে। আমার খুব রাগ হলো, আমি লাইনটা কেটে দিলাম। হঠাৎ ভাঙার কাছ থেকে একটা গোঙানির শব্দ পেলাম। জ্যোৎস্নার আলোতে দেখতে পেলাম একটা সাদা কাপড় কলা গাছের মতো কিছু একটার সাথে মোড়ানো। একবার ভাঙার ওপার যাচ্ছে, আবার এপার আসছে। আশ্চর্যের বিষয় হলো কোনো স্রোতই ছিল না। আমার তখনও মনে নেই যে এখানে বৃদ্ধা মারা গেছে। আমি জিনিসটা ভালো করে দেখার জন্য আরেকটু সামনে যাই। একেবারেই সামনে গিয়ে আমি আমার মোবাইলের টর্চ মারি। আমি যা দেখতে পাই সেটা নিজের চোখে বিশ্বাস করাতে পারিনি। আমি দেখলাম সেই বৃদ্ধার লাশ আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখের পলক ফেলতে পারছিলাম না, সেখান থেকে পেছন দিকে পালাতেও পারছিলাম না। আমি একেবারেই মূর্তির মতো হয়ে গেছি। তার চোখের দিকে আমার চোখ পড়েছে। চোখগুলো নিমেষেই লাল রক্ত জমাট বাঁধা হয়ে গেল। আমার মোবাইলের লাইট তার চোখের দিকে পড়ে আছে। আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। যখন জ্ঞান ফিরে পাই তখন নিজেকে আবিষ্কার করি আমাদের খেলার মাঠে। আশ্চর্যের বিষয় হলো আমি ওখানে কিভাবে এলাম? আর যখন আমি অজ্ঞান হয়েছিলাম আমার ফোন মাটিতে পড়ার কথা, তাহলে আমার ফোন আমার পকেটে কিভাবে আসলো? পকেট থেকে ফোন বের করে দেখি রাত 3:44। আমি উঠে দাঁড়াই, বাসায় আসি। আমার শরীরে জ্বর অনুভব করি। আম্মুকে ডাকি। আম্মু কিছু না জানিয়ে শুধু বলি, স্বপ্ন দেখে ভয় পেয়েছি, একটু লোহা গরম করে পানি দেন, খাবো। পানি খেয়ে আবার রুমে আসি, ঘুমিয়ে পড়ি সাথে সাথে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার বান্ধবীকে কল দেই। তাকে জিজ্ঞেস করি, কাল রাতে ফোনে কথা বলার সময় তুমি হাসছিলে কেন? তার উত্তর শুনে আমি বিস্মিত। হাসলাম মানে? কাল রাতে তো তোমার সাথে আমার কথাই হয়নি। আমি সাথে সাথে লাইনটি কেটে দিলাম। কল লিস্টে তার রিসিভ করা কল খুঁজতে লাগলাম। আমার গলা শুকিয়ে আসছিল। গত রাতে কোনো কল আসেনি।
যে লিস্টে আছে সেটা আগের রাতে। তাহলে কাল রাতে কার সাথে কথা বললাম? ঘটনাটা আম্মুকে বলি। আম্মু এক ফকিরের কাছে নিয়ে যায়। ফকিরের মুখ থেকে শুনলাম সেটা হচ্ছে আমার সাথে যেই মেয়ে জিন আছে সে আমার ভালো চায়, তাই আমার বিপদে সে আমায় উদ্ধার করেছে। আমি যেন বেশি রাতে আর বের না হই সেই নির্দেশ ফকির আমাকে দিয়ে। সেই জিন এখনো আমার সাথে আছে, এখনো গভীর রাতে আমাকে ডাকে, তবে এখন আগের মতো আর কাঁদি না। আমার অভ্যাস হয়ে গেছে। আমি জানি না এটা লিসেনারদের কিংবা আপনাদের কেমন লাগবে, কি ভাবছেন, তবে ঘটনাটি একেবারেই সত্য। আম্মু কাউকে ঘটনাটি বলতে না করেছিল, কিন্তু ভূত এফএম শেয়ার না করে পারলাম না। ঘটনাটি পড়ে শোনালে খুশি হব। নাটে শুরু করতে চাই এবং আশা করছি এই ইমেইলটা আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি সরাসরি ইমেইল। আমি দেশের বাইরে পড়াশোনা করি, সো স্টুডিওতে যাওয়া আমার পক্ষে সম্ভব না, তাই আমি ঘটনাটি লিখে পাঠাচ্ছি। আশা করি ভালো আছেন। আমি ওয়ালিদ। আমি চায়নাতে বেইজিং এ একটা নাম করা মেডিকেল ইউনিভার্সিটিতে এমবিবিএস পড়ছি। সঙ্গত কারণে ইউনিভার্সিটির নামটা আমি উল্লেখ করছি না। তো আমি আজকে আমার কলেজের একটা ঘটনা সবার সাথে শেয়ার করব। আমি বাংলাদেশ থেকে এখানে এসেছি মার্চ মাসে। তখন বেইজিং এ প্রচন্ড শীত। তো এখানে আসার পর সবকিছু ভালো লাগছিল। পুরো ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখছিলাম, যেখানে ক্যাম্পাসটা অল্প দিনেই অনেক প্রিয় হয়ে উঠেছিল। কিন্তু বিপত্তি বাড়লো কয়েকদিন আগে। একদিন আমরা 4 বন্ধু রাত 11টার দিকে আমাদের কম্প্রিহেন্সিভ স্কিল ট্রেনিং ক্লাসের বিল্ডিং এ ঘুরতে গিয়েছি। সবাই বেশ মজা করছি। তো হঠাৎ এক দারোয়ান এগিয়ে এসে আমাদের বলল, তোমরা কোন ব্যাচ? আমরা বললাম 18th ব্যাচ। সে বলল, তোমরা এত রাত্রে এখানে কেন এসেছো? কেউ তোমাদের বলেনি যে এখানে রাতের বেলা আসা নিষেধ? আমরা যেহেতু জানতাম না কিছুতেই এবং ব্যাপারটা আমাদের একেবারে অজানা ছিল, তো আমরা বললাম না। Nobody told us to come here. সে বলল, যাও, কখনো রাতের বেলা এখানে আসবে না তোমরা। তো সেই দিনের মতো আমরা চলে আসলাম। কিন্তু আমাদের 4 বন্ধু কৌতূহল বশত মানে সেখানে আবার আসবে এবং তারা সেরকম মানুষের কথা বলার আওয়াজ, সে এবার একটু ভয় পেল। চুপি চুপি রুমের দরজার গ্লাস দিয়ে তাকিয়ে দেখলো একটা লাশ স্ট্রেচারে উঠে বসে আছে। সে প্রচন্ড ভয় পেল এবং ওই দিন কাউকে কিছু না জানিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন ফরেনসিক ডিপার্টমেন্টের স্যারকে এই ঘটনা বলল। স্যার হ্যালুসিনেশনের বলে ঘটনাটাকে ব্যাখ্যা দিলেন এবং তাকে বলল যে ভয় না পেতে। তো যথারীতি পরের দিন সে আবার তার কাছে গেল। এবার সে প্রায় রাত 2টার দিকে শুনতে পেল আবারও কারা যেন রুমের মধ্যে কথা বলছে। সে এবার রুমের দরজা খুলে কাছে গিয়ে দেখলো একটা নয় 3টা লাশ পাশাপাশি বসে আছে, আর একটা শুয়ে আছে আগের মতো। সে এবার একটা রুমে যাওয়ার সাহস পেল না। অন্য আরেকটা গার্ডকে নিয়ে রুমের দরজা খুলে ভেতরে গিয়ে সোজা বসে থাকা লাশটার কাছে মানে তার সেই সাদা কাপড়টা সরালো। আর তারপর যা দেখলো সেটা দেখার জন্য সে প্রস্তুত ছিল না এবং সেটাই হয়ে দাঁড়ালো তার জীবনের কাল। দেখলো একটা লাশ যার চোখ উপড়ে ফেলা আর কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আর সেই লাশটা ওই যে গার্ডটা তার সাথে ছিল সে পেছনে তাকালো এবং দেখলো মানে যে লাশটা সেই গার্ডটাই ছিল সেই লাশটা, এবং পেছনে ফিরে যখন তাকালো তখন দেখলো সাথে কেউ নেই এবং যাকে নিয়ে এসেছিল সে কোথায় যেন হাওয়া হয়ে গেছে। এবার সে অন্য একটা লাশের মুখের ওপর থেকে কাপড় সরালো এবং এবারও ঘটলো সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। দেখলো একটা লাশের মাথা থ্যাতলানো আর চোখ বের হয়ে আছে। এই লাশটা তার নিজের। এবার সে নিজেকে আর ধরে রাখতে পারলো না, বাইরে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের দিন তার যখন সেন্স আসলো তখন সে দেখলো সে হসপিটালের সামনে কলেজের ভেতরে। সবাই তার কাছে জানতে চাইলো কি হয়েছে তার। সে সব ঘটনা খুলে বলল, কিন্তু সেবারও সব ডক্টর বলল এটা তার চোখের ভুল। ভয়ে সে সব দেখেছে। সে আবার জানতে চাইলো ওই গার্ডগুলো কোথায় যাকে সে সাথে নিয়ে ওই রুমে গিয়েছিল। কিন্তু সবাই যখন তখন হেসে উঠলো আর বলল যে এখন ভ্যাকেশন চলছে, 1 মাস ছুটি, ও আসবে কোথা থেকে? সে কিছুই বুঝতে পারলো না। ভাবলো হয়তো তার মনের ভুল, কিন্তু কে জানতো এর পরে আরো ঘটনা ঘটবে। ট্রেনিং এর আগের দিন রাত্রে 9 তলা থেকে পড়ে যাওয়া গার্ডটা তার কত কৌতূহল বশত লাশ পাওয়া এবং সেটা 9 তলা থেকে পড়ে যাওয়া লাশ ছিল। যখন সে স্বাভাবিকভাবে পড়ে গেল এবং কিভাবে পড়ে গেল কেউ জানতো না। ঘটনাটা এভাবে শেষ হলেও পারতো, কিন্তু ঘটনা শেষ হলো না। এর এখনো শেষ হয়নি। সেদিনের পর থেকে ওই বিল্ডিংটা মাঝরাতে এলিভেটরের সামনে কিংবা করিডোরের এক কোনায় কালো ব্লেজার পরা 9 তলা থেকে পড়ে যাওয়া বিভৎস
রক্তাক্ত সেই গার্ডটাকে দেখতে পাওয়া গেল। এই নিয়ে একটা হইচই লেগে গিয়েছিল কলেজে। ইভেন এটা মানে ইউকের এক ভাই, তার নাম হচ্ছে অ্যান্ড্রু, এবং তার ব্রাজিলিয়ান একটা ফ্রেন্ড, এবং একদিন যে কি যেন একটা কাজে বিল্ডিং এসেছিল, তো সেদিন এলিভেটর বিজি থাকায় তারা সিঁড়ি দিয়ে নামছিল। হঠাৎ দেখলো সিঁড়ির এক কোনায় ওই গার্ডটা টলতে শরীর এবং তার মাথা নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর তারা চিৎকার দিয়ে দুজন অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপর থেকে ওই বিল্ডিং এর ট্রেনিং ওয়ার্কে সবাই একসাথে, ব্যতীত কারো একা আসা নিষেধ কিংবা ঘুরতে আসাও নিষেধ, শুধু গার্ডদের অ্যালাউড। এই ছিল ঘটনা। চাইনিজ দারোয়ান হিসেবে ওয়াং ভাঙা ইংলিশে যতটা বলেছে, আমি ততটা বাংলায় বলার ট্রাই করেছি। জানি না সবাইকে ঘটনার বর্ণনা করতে পেরেছি কিনা। ভালো লাগলে শেয়ার করুন।